ওখানে 7 জন শ্রমিক দীর্ঘদিন ওখানে রাইকা হাত পা রাখা চিকিৎসা দেওয়ার পরে ওখান থেকে মানে রানা প্লাজার শ্রমিকদের মানে মানবতার করে ওখান থেকে উনি এমপি হয়। প্রথমে ছিল রানা প্লাজার ভাঙার সময় মুরাজ্জন বাদ দিয়ে পরে এনাম হয়। এনাম পরে আবার হলো কি 5 বছর পর উনি রানা প্লাজার শ্রমিকদের চিকিৎসার কথা সব বললো, কিন্তু শ্রমিকদের 1 টাকার কোনো চিকিৎসা দেয় নাই, কোনো ক্ষতিপূরণ দেয় নাই। উনি সংবাদ সম্মেলনে বলে যে আমি রানা প্লাজার শ্রমিকদের 70 লক্ষ করে টাকা দিছি, কিন্তু কোথায় দিয়েছে, কিভাবে দিয়েছে? কোনো শ্রমিক এখানে রানা প্লাজার ভাই বোন আমাদের অনেক আছে, কেউ বলতে পারবে? সব বানোয়ার মিথ্যা। আর আমাদের চিকিৎসার নামে এই সরকার যে আমাদের যে যখন সেনাবাহিনীর কাছে 24শে এপ্রিলের পরে একটা যে করলো, সবাই দরখাস্ত দিল সেনাবাহিনীর কাছে, ওরা কি করলো আবেদন করার পরে সরকারে এই যে করছে রাজবাংলা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিয়েছে, কিন্তু অ্যাকাউন্টের মাধ্যমে কোনো টাকা নাই। লাভ দেওয়ার পর পাশের একতলা বিল্ডিং এর পর পড়ছি, এতটুকুই জানি। তারপর আমার জ্ঞান ফিরে না। ট্রমা সেন্টারে, ঢাকা শ্যামলী ট্রমা সেন্টারে 11 দিন পর আমার জ্ঞান ফিরে দেখি আমি বেডের মধ্যে সবকিছু, আমি হাত পা লড়াচড়া করতে পারি না, আমার মেরুদণ্ড ভাঙা, ডান পা ভাঙা এবং গাড়ে হাতটা আমার ফাটা। আমি উপর থেকে কিছু কাজ করতে পারি নাই। ডাক্তার কামরুল স্যার বলে দিয়েছিল যে যতদিন তুমি বেঁচে থাকবা এইভাবে মেডিসিনের দ্বারাই অপারেশন করলে আমার একটু জায়গা প্যারালাইসিস হয়ে যেতে পারে। কেন? আমরা তো গ্রাম থেকে কাজ করে খেতে এসেছিলাম, আমাদের ছেলে মেয়ের মুখে হাসি ফোটানোর জন্য, বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য। আজকে তাদের বুঝা হয়ে কেন আছি? বাংলাদেশের সরকারের কাছে বারবার আবেদন জানার পরেও ওনারা আমাদেরকে 2020 সালে যখন আমরা পেশ করা 3 মাস ছিলাম, তখন আমাদেরকে এমন ভাবে পুলিশ দিয়ে গণপিটানো করা হয়েছিল যা ভাষা প্রকাশ করার মতো না। এমন ব্যবহার পুলিশ মানুষের সাথে করতে পারে না। পুলিশ বলে জনগণের বন্ধু, ওই দিন বন্ধু ছিল না। আমার এক বয়স্ক খালা ছিল, মনোরা নাম, ওই মারা বলছিল বাবা আমি তোমার মা, আমাকে উঠতে একটু সময় দাও। ওই পুলিশ দেয় নাই, খাবার পায়ের মধ্যে বাড়ি দিয়ে পাড়া ফাটাই দিছিল। এটা কেটে দেয়, এটা লাগে না, এখানে লাগে। তো এটা লাগার পরে এটাও কেটে যায়, প্রচুর রক্ত আসে। স্যার টেন্ডার কেটে দিলে হয়, স্যার জানেন, আপনারা সবাই জানেন, শিক্ষিত মানুষ সবাই জানেন যে 3 মিনিট 5 মিনিট মানুষ মারা যায়। স্যার আল্লাহর অশেষ রহমতে আমি বেঁচে আছি। এরা মেডিকেল কলেজে আমার অপারেশন হয় স্যার, 2 পায়ে আমার অপারেশন, এটা অপারেশন হয়। স্যার আমি এই বিষয়টা এখনো পর্যন্ত ট্রান্সপ্লান্ট থেকে বা আমাদের সরকারের কাছ থেকে এখনো পাই। স্যার বলেছিলেন যে যারা সদস্য ছিলেন যে বলছিলেন যে এই আমি পাবো। তো স্যার এবং স্যার আমি হসপিটালে থাকার পরে হসপিটালে ট্রান্সপ্লান্টের একটা নিয়ম আছে যে খাবার বিলটা ওনারা পরিশোধ করেন। স্যার 8 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত খাবার বিলটা আমরা পাইনি স্যার। স্যার এরপর আমাদের চিকিৎসা বিষয় বলি স্যার। স্যার আমাদের অনেক ধরনের সমস্যা স্যার। আমার রানা প্লাজার শিউলি খানম, উনি আমার শাশুড়ি। তো স্যার ওনার এতটাই খারাপ অবস্থা, ওনাকে ইন্ডিয়াতে কয়েকবার এ পর্যন্ত চিকিৎসা নেওয়া হয়েছে, চিকিৎসা দেওয়া হয়েছে স্যার। আপনাদের দাবিগুলো দেখেছি, সে ব্যাপারে তো আমি বললাম যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ব্যাপারটা আমরা সিরিয়াসলি দেখব, যে সেটা যদি লোপাট না হয়ে থাকে কিংবা লোপাট হলেও কিভাবে সেটা আপনাদের পুনর্বন্টন করা যায়, এবং আহতদের চিকিৎসার জন্য যেই ট্রাস্ট আছে সেই ট্রাস্ট ঠিকভাবে কাজ করছে কিনা সেটা আমরা মনিটর করব। এই তদন্ত কমিটি সেখানেও দেখবে যে সেই ট্রাস্ট আপনাদের চিকিৎসা নিশ্চিত করতে পারছে কিনা। আর যারা দোষী আছে তাদের বিচার দ্রুত সময়ের মধ্যে করার জন্য আমরা পদক্ষেপ নেব, এবং স্থায়ী পুনর্বাসনের জন্য এই তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আমরা জরুরি ব্যবস্থা সুপারিশের ভিত্তিতে আমরা পরবর্তী স্টেপগুলো নিব। যেহেতু সেখানে শ্রমিকদের প্রতিনিধিও থাকবেন, আমরা আশা করি একটা ভালো সুপারিশ এবং ভালো প্রতিবেদন আমরা সেখান থেকে পাবো। তার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ খুব দ্রুত সময়ের মধ্যে আমরা নিব। গত আওয়ামী লীগের আমলে আপনাদের ক্ষতিগ্রস্তদের এবং যারা নিহত হয়েছেন তাদের পরিবারের জন্য যেই ব্যবস্থা নেওয়া হয়েছিল তা কতটুকু সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হয়েছে এবং বাস্তবেই আপনারা কতটুকু তার উপকার পেয়েছেন কি পান নাই সে বিষয়ে তদন্ত করার জন্য আমরা একটা তদন্ত কমিটি গঠন করব, এবং বাস্তব চিত্রটা সেই তদন্ত কমিটি রিপোর্টের মাধ্যমে তুলে ধরবে। আমি চাই আপনাদের মধ্য থেকে যারা ক্ষতিগ্রস্ত তাদের মধ্য থেকে সরাসরি একজন সেই তদন্ত কমিটিতে থাকবে এবং তিনি নিশ্চিত করবে যে বাস্তব চিত্রটা উঠে আসছে কিনা। এবং আমি আপনারা যেগুলো বললেন আমি নিজেও যখন দেখছিলাম তখন আমি পেয়েছি যে প্রধানমন্ত্রীর যেই তহবিল করা হয়েছিল
সেখান থেকে মাত্র 19 থেকে 22 কোটি টাকা আপনাদের জন্য খরচ করা হয়েছিল। বাকিটা সেই তহবিলেই রয়ে গেছে, আছে কি লোপাট হয়ে গেছে সেটা আমরা জানি না। তবে আমি চেষ্টা করব যে সেই তহবিলের যেই বাকি অর্থটা রয়েছে সেটা রানা প্লাজা এবং তাজরিন রানা প্লাজার যারা নিহত তাদের পরিবার এবং আহত যারা আছেন তাদের চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য যেন ব্যয় করা হয় সেটা আমি নিশ্চিত করার চেষ্টা করব। এবং অনেক জায়গায় চিকিৎসার ব্যয়কে ক্ষতিপূরণ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এই সব কিছুই এই তদন্ত কমিটি বাস্তবায়ন করবে এবং তদন্ত কমিটিটা গঠনে আপনারা শ্রমিক নেতাদের মধ্যে থেকে আপনারা যাকে চুজ করেন তাদের মধ্যে থেকে কেউ থাকবে, আমাদের মন্ত্রণালয় থেকে থাকবে এবং সরাসরি আপনাদের পক্ষ থেকে একজন থাকবে। সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ ধৈর্য ধরে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের আজকের আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ের যেই প্রেস লিস্ট আছে সেটা আমি এখন পাঠ করছি। জুলাই আগস্টে ছাত্র নাগরিক অভ্যুত্থানে যে অসংখ্য শ্রমিক নিহত হয়েছে তাদের জন্য গভীর শ্রদ্ধা ও দোয়া রইল। শুধু সভ্যতা নির্মাণই নয়, বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক লড়াই এবং বিশেষ করে এই অভ্যুত্থানে শ্রমিকরা জীবন দিয়ে প্রাণপণ লড়াই করেছে। 2023 সালে মজুরি বৃদ্ধির আন্দোলনে 4 জন শ্রমিক নিহত হয়েছে। এরকম গত 15 বছরে শ্রমিকদের নানা অধিকার আন্দোলনে ফ্যাসিবাদী সরকার হামলা মামলা করে অনেককে নিহত করেছে। এই 21 শতকে এসেও বাংলাদেশের শ্রমিকদের চাকরি নিরাপত্তা, কর্মপরিবেশ, স্বাস্থ্য ঝুঁকি এমনকি জীবন নিয়েও শঙ্কা রয়েছে। ওসি ফাউন্ডেশনের মতে শুধুমাত্র 2023 সালেই কর্মক্ষেত্রে 1432 জন শ্রমিকের মৃত্যু হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। এই মৃত্যু সংখ্যা আমাদেরকে শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তার যেই সংখ্যা সেটিকে সামনে নিয়ে আসে। একটি মানবিক মর্যাদা সম্পন্ন কল্যাণকামী রাষ্ট্র গঠনের জন্য এই অভ্যুত্থানে যে শ্রমিকরা জীবন দিয়েছে সেই নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার নিশ্চিতে আমরা সর্বোচ্চ কাজ করব। বাংলাদেশে সবচেয়ে বেশি শঙ্কার বিষয় হচ্ছে শ্রমিকদের কর্মক্ষেত্রে জীবনের নিরাপত্তা। এত ঝুঁকি নিয়ে আধুনিক সভ্য রাষ্ট্র এভাবে চলতে পারে না। আমরা প্রায়ই দেখি গার্মেন্টসে বা কারখানায় অগ্নি দুর্ঘটনায় শত শত শ্রমিক মারা যায়। সাভারের রানা প্লাজা এবং তাজরিন গার্মেন্টসে অগ্নিকাণ্ড আমাদের সামনে জ্বলন্ত উদাহরণ। এছাড়া প্রায়ই পরিবহন খাতে দুর্ঘটনা, নির্মাণ খাতে দুর্ঘটনা, ম্যানুফ্যাকচারিং খাত সহ সকল খাতেই শ্রমিকদের যেই জীবন ঝুঁকি সেটি রয়েছে। আমরা কর্মক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে কাজ করব যাতে আর একটি প্রাণও না ঝরে। আমরা প্রায় বিভিন্ন কারখানা, পোশাক শিল্পে বিনা নোটিশে শ্রমিকদের ছাঁটাই ও বেতন বন্ধের ঘটনা আমরা দেখেছি বিগত সময়ে। যেসব কারখানা ও গার্মেন্টস মালিকরা এসবের সাথে ভবিষ্যতে জড়িত হবেন তাদের বিষয়ে শাস্তির বিধান করা হবে। আমরা বাংলাদেশকে আজকে এই এত দুর্নীতি, অনিয়ম এবং হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাওয়ার পরেও যে বাংলাদেশ টিকে আছে, আমরা যে এখনও ব্যাংকরাপ্ট হই নাই, তার অন্যতম একটা অবদান হচ্ছে বাংলাদেশের শ্রমিকরা। বাংলাদেশের লাখ লাখ শ্রমিক, আপনারা যারা এত ঝুঁকি নিয়ে এত পরিশ্রম করে আসলে দেশটাকে ধরে রেখেছেন, সেজন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। এবং আপনাদের প্রতি যারা এই দেশকে টিকিয়ে রেখেছে প্রকৃত অর্থে, তাদের জন্যই এই নতুন বাংলাদেশ কাজ করবে। এই নতুন বাংলাদেশ যারা ধনী তাদেরকে আরও হাজার হাজার কোটি টাকার ধনী বানানোর জন্য কাজ করবে না। যারা মূলত দেশকে রক্ষা করছে, দেশকে বাঁচিয়ে রাখছে, দেশের অর্থনীতিতে অবদান রাখছে, তাদের জন্যই আমরা কাজ করব। এই কাজ করার জন্য আমরা বদ্ধপরিকর এবং সামনের দিনগুলোতে আপনারা যারা আছেন আপনারাও এই সরকারকে সহযোগিতা করবেন সেই কাজ করার ক্ষেত্রে এই প্রত্যাশা আপনাদের থেকে রাখছি। ধন্যবাদ সকলকে।